আমরা ট্যুর প্ল্যানার ব্লগ মানেই নতুন নতুন জায়গার সন্ধান, নতুন নতুন জায়গার ভিডিও গাইড। যদিও এবারের ভিডিওটা একটু অন্যরকম। বেড়াতে যাওয়া মানে তার আগে হাজারো প্রস্তুতি, হাজারো হোমওয়ার্ক, আর সাথে যদি বয়স্ক মানুষ থাকেন তাহলে একটু বেশি বেশি সাবধানতা অবলম্বন করা। এই সব কটাই বেড়াতে যাওয়ার সঙ্গে ভীষণভাবে যুক্ত। আমাদের আজকের ভিডিওটা তাই আপনাদের জন্য বলতে পারেন একটা সাবধানতা বাণী। বেড়াতে গেলে যদি কখনো কোনো মেডিকেল এমার্জেন্সি আসে, কিভাবে তার মোকাবিলা করবেন, আমাদের মতন যাতে অসুবিধায় পড়তে না হয়, এই জন্যই এই ভিডিও ভয় দেখানোর জন্য নয়, বরং আপনাদের সচেতন সজাগ করার জন্য, যাতে আরও আনন্দে মন খুলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের, সিনিয়র সিটিজেনদের নিয়ে আপনারা মনের আনন্দে দেশে বিদেশে ঘুরতে পারেন। আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন আগে ভিয়েতনামের ফুকক আইল্যান্ড ঘুরতে গেছিলাম, আর ওই ট্রিপটায় বাবা আমাদের সাথে ছিল। বাবার ছিল এটাই প্রথম বিদেশ যাত্রা। আসলে ব্যাপারটা সেটা হচ্ছে বয়স হয়ে গেলে মানুষ তো একটুখানি বাচ্চা হয়ে যায়। বাবা পাসপোর্ট পাওয়ার পর থেকেই বলে যাচ্ছে যে যদি একবার বিদেশ যাওয়ার সুযোগ হয়, পাসপোর্টে একবার অন্তত একটা স্ট্যাম্প যাতে পরে ব্যবস্থা কর। আমরা কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার এশিয়ার ফ্লাইট ধরে ফুককের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও কুয়ালালামপুরে আমাদের একটা লেওভার ছিল। লেওভারের টাইমিংটা বাঁচানোর জন্য আমরা কুয়ালালামপুরে এমন একটা ফ্লাইট চুজ করেছিলাম যে মাত্র 1.5 ঘন্টার একটা লেওভার। তো এক্ষেত্রে এয়ার এশিয়ার ফ্লাই থ্রু অপশনটা আমাদের ভীষণ সাহায্য করেছিল। আমাদের ব্যাগেজ কালেক্ট করার কোনো ঝামেলা পোহাতে হয়নি। আমাদের ব্যাগেজ কুয়ালালামপুর থেকে আমাদের নেক্সট ফ্লাইটে সরাসরি এয়ার এশিয়ার তত্ত্বাবধানে ট্রান্সফার হয়ে যায়। কিন্তু ব্যাপার যেটা, কুয়ালালামপুর এয়ারপোর্টটা বিশাল বড়, তাই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে বেশ সময়ও লাগে এবং অনেকটা ডিস্টেন্স। তো প্রথমে দেখলাম যে বাবার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। প্রথম দেখায় এই ব্যাপারটা আমাদের চোখে খুব একটা অস্বাভাবিক লাগেনি, কারণ বাবা চট করে খুব একটা হাঁটাচলা করতেও চায় না। যাই হোক, আমরা ভালোই ফুককে পৌঁছে গেলাম এবং পুরো ট্রিপটায় এয়ার এশিয়ার ফ্লাইটে দারুণ ডেলিশিয়াস সব ফুড সার্ভ করা হয়েছিল, তাই খাওয়া নিয়েও কোনো একটা সমস্যা হয়নি। ফুকক পৌঁছে প্রথম দিনটা বেশ ভালো কাটলো। আমরা প্রথমে একটা ভালো রেস্তোরাঁয় খেয়ে স্টারফিশ বিচে ঘোরাঘুরি করে গ্র্যান্ড ওয়ার্ল্ডে ঘুরতে গেলাম। বাবাও প্রথম দিনটা দারুণ এনজয় করলো। দ্বিতীয় দিন আমরা ভিয়েতনামের জিএটিডি ট্রাভেলসের থেকে 4 আইল্যান্ড ট্যুর উইথ কেবল কার রাইড বুক করি। সেই মতন ওনারা হোটেল থেকে আমাদের পিক আপ করে নিয়ে যান। বাবা সেই দিন ভীষণ এক্সাইটেড ছিল, কারণ সমুদ্রের ওপর দিয়ে বিশ্বের দীর্ঘতম কেবল কার রাইডের এক্সপিরিয়েন্স নেবে বলে। সেই দিনটাও খুব ভালোভাবেই কেটে যায়, খুব মজা হয়। কিন্তু সমস্যার সূত্রপাত শুরু হলো তৃতীয় দিন থেকে। তৃতীয় দিন সকাল থেকেই বাবা বলতে লাগলো বাবার শরীরটা ভালো লাগছে না, গায়ে হাত পায়ে বেশ ব্যথা। বাবাই বলল যে বাবা সেদিনটা হোটেলে থাকবে। বাবার কথা মতন বাবাকে খাইয়ে দাইয়ে বাবাকে হোটেলে রেখে আমরা দুপুরের দিকে উইন্ড পার্ল ও উইন্ড ওয়ার্ল্ড সাফারি করতে বেরিয়ে পড়লাম। বিকেলের দিকে আমরা অনলাইনে বাবার জন্য ফুড বুক করে পেমেন্ট করে দিয়ে বাবাকে শুধু ফোন করে জানালাম যে হোটেলের রিসেপশন থেকে খাবারটা সংগ্রহ করে নেওয়ার জন্য। সমস্যার সূত্রপাত ঠিক সেই সময় থেকেই। বাবা ফোনে প্রথমে বলে যে রুমের চাবি খুঁজে পাচ্ছি না, একটু বাদে আবার বলে রুমই খুঁজে পাচ্ছি না, আর বারবার আমাদের ফোনে বলতে থাকে যে তোর মা কোথায়, তোর মা কোথায়। অথচ এই ট্রিপটায় মা তো আসেইনি। এই ট্রিপটায় আমি, অভিব্রত আর বাবা তিনজনই মাত্র গেছিলাম। শুধু তাই নয়, বিদেশ থেকে মাকেও বারবার ফোন করে বলতে থাকে তুমি কোথায়, তুমি আমাকে নিতে আসছো না কেন, আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমাদের তখন থেকেই ভয় করতে শুরু করে যে হঠাৎ কি হলো, এবং বুঝতে পারি অবস্থা বেগতিক। তাড়াতাড়ি আমরা যেখানে ছিলাম সেখান থেকেই ক্যাব ধরে হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরতে যেটুকু সময় লাগে আর কি। হোটেলে ফিরে দেখি হোটেলের লবিতে বাবা বসে আছে এবং বাবার শরীর একেবারেই ভালো নয়, সেটা বাবার চেহারা দেখেই আমরা বুঝতে পারছিলাম। উঠে দাঁড়ানোর ক্ষমতা অবধি নেই। আমরা কোনো মতে ধরে ধরে বাবাকে লিফটে করে নিয়ে রুমে পৌঁছে দিই। রুমে পৌঁছানোর পর বাবাকে বিছানায় শুয়ে দেওয়া মাত্রই বাবা অঘরে ঘুমোতে থাকে। খুব যে একটা বেশি সেন্স ছিল সেটাও বলা যায় না। অবস্থা খুব একটা ভালো নয় দেখে আমরা বাড়ির লোকের সাথে ওভার দ্য ফোন আলোচনা করে সিদ্ধান্ত নিই যে হসপিটালে অ্যাডমিট করাটাই ভালো হবে। তো সেই মতন আমরা ভাবতে থাকি যে কি করে আমরা ক্যাব বুক করব, অ্যাম্বুলেন্স বুক করব, এটসেট্রা। এই সময়তে ভিয়েতনামের মানুষদের মানবিক রূপটা আমাদের সামনে ধরা দেয়। সত্যি ভালো মানুষরা আছেন বলেই পৃথিবী আজকে এখনো এত সুন্দর। তো যাই হোক, নিচেই একটি ক্যাব ছিল, তিনি নিজেই এগিয়ে আসেন। শুধু তাই নয়,
আমরা যখন দুজনে মিলে বাবাকে ধরাধরি করে নিয়ে যেতে পারছি না, যেহেতু মানুষটার শরীর একেবারে ছেড়ে দিয়েছে, তিনি আমাদের ধরে নিয়ে যেতে সাহায্য করেন, বাবাকে ক্যাবে ওঠাতে সাহায্য করেন এবং যেটা স্থানীয় হাসপাতাল আছে সেখানে নিয়ে যান। স্থানীয় হাসপাতালে অ্যাডমিট করার পর তিনি ডক্টরদের সাথে প্রথম যে সমস্যা হচ্ছে সেটা তাঁদের ভাষায় ব্রিফ করে দেন। এখানে একটা কথা বলা খুব জরুরি, ভিয়েতনামের বেশিরভাগ জায়গাতেই মানুষ ইংরেজি খুব একটা বোঝেন না। এমনকি হাসপাতালে ডাক্তারদের সাথেও আমাদের যে কনভারসেশন হয়েছিল সেক্ষেত্রে গুগল ট্রান্সলেটার মুখ্য ভূমিকা পালন করে, কারণ আমরা আমাদের ভাষায় আমাদের সমস্যা জানাতাম, গুগল ট্রান্সলেটার সেটি ভিয়েতনামের ভাষায় ট্রান্সলেট করে দিত। যাই হোক, সেখানে ভর্তি হওয়া মাত্র বিভিন্ন রকম টেস্ট শুরু হয় এবং খুব ফার্স্ট এই সমস্ত টেস্ট তারা করেন, করে যেটা তারা বোঝেন, প্রিলিমিনারি যে অ্যান্সার রেজাল্টগুলো আসে তাতে বোঝা যায় যে বাবার একটা হার্ট অ্যাটাক হয়েছে এবং অবস্থা বেশ সিরিয়াস, তাই স্থানীয় হাসপাতালে রেখে বাকি ট্রিটমেন্ট করানো সম্ভব নয়। তখনই তারা ভিনম্যাক ইন্টারন্যাশনাল হসপিটালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়। অ্যাম্বুলেন্স রেডি হয়, অক্সিজেন সাপোর্ট এবং মেডিকেল পার্সোনেলকে সাথে নিয়ে আমাদের গাড়ি রওনা দেয় ভিনম্যাক ইন্টারন্যাশনাল হসপিটালের দিকে। সেই সময় ভিয়েতনামের সময় অনুযায়ী প্রায় রাত 3টে বাজে। ইন্টারন্যাশনাল হসপিটালে পৌঁছানো মাত্রই বিভিন্ন রকম টেস্ট শুরু হয় এবং সেই রাতটা আমাদের হসপিটালে থাকারই নির্দেশ দেন ওনারা। আমরা মোটামুটি ততক্ষণে বুঝেই গেছিলাম, শুধু টেস্টের রেজাল্টগুলো আসা বাকি ছিল। জানা গেল অবস্থা বেশ ক্রিটিক্যাল, অনেক কিছু শরীরে একসাথে দানা বেঁধেছে, তার জন্য এখন বেশ কিছুদিন বাবাকে অ্যাডমিটেড থাকতে হবে। প্রায় আরও 10 দিনের জন্য আটকে গেলাম আমরা দুটো মানুষ, বাবা হসপিটালে, নিজের মাতৃভূমি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আমরা আটকে গেলাম। এক্ষেত্রে নিও গ্লোবাল কার্ড আমাদের খুব কাজে এসেছিল। ইন্ডিয়া থেকে ইউপিআই এর মাধ্যমে পাঠানো টাকা এই কার্ডে লোড করা যাচ্ছিল। যাই হোক, দিন রাত যাওয়া আসা হাসপাতালে, ডাক্তারবাবু নার্সদের সাথে কথাবার্তা, তাদের উন্নত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে বাবা ধীরে ধীরে সেরে উঠল এবং প্রায় 15 দিন বাদে বাবার ছুটি হলো হাসপাতাল থেকে। এই সময় এয়ার এশিয়া আমাদের ভীষণভাবে সাহায্য করেছিল। ফেরার দিন ঠিক হওয়া মাত্রই তারা আমাদের টিকিটের বন্দোবস্ত করে দেন। আর জিএডিটি ট্রাভেলস, যাদের সাথে আমরা ভিয়েতনামের প্যাকেজ ট্যুরগুলো বুক করেছিলাম, তারাও প্রতিনিয়ত আমাদের সাথে টাচে ছিলেন। এই কদিনে বিদেশে চিকিৎসার খরচ প্রায় ছাপিয়ে গেছে 4 লাখ টাকা। আমরা যাওয়ার আগে ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে গেছিলাম ফোনপের মাধ্যমে ডিজিটের থেকে। বাবার অসুস্থতা এবং বয়সের কথা মাথায় রেখেই মূলত ট্রাভেল ইন্স্যুরেন্সটা করে যাওয়া, কিন্তু দুর্ভাগ্য আমরা একটা টাকাও পাইনি। এই ভিডিওটাতে মূলত এই বার্তাটাই আপনাদের কাছে দেওয়ার, যে ট্রাভেল ইন্স্যুরেন্স করার আগে কয়েকটা বিষয় ভালো করে মাথায় রাখবেন। যে ভুলগুলোর জন্য আমরা টাকাটা পাইনি সেই ভুলগুলো আপনারা কেউ করবেন না। আমার বাবা চেন স্মোকার। ফুকক যাওয়ার আগে আমরা যখন ট্রাভেল ইন্স্যুরেন্সের অ্যাপ্লাই করছিলাম, সেই সময়তে প্রি এক্সিস্টিং ডিজিজ হিসাবে আমরা বাবার হাই ব্লাড সুগার আর হাই ব্লাড প্রেশার এই দুটোকে মেনশন করেছিলাম। কিন্তু বাবার যে কিডনিরও সমস্যা আগে থেকেই ছিল, যদিও সেটা মারাত্মক কিছু নয়, যাই হোক সেটা যে ছিল সেটা আমরা উল্লেখ করতে ভুলে যাই এবং এই ভুলটার কারণেই আমাদের পুরো ক্লেমটা ডিনাই করে দেওয়া হয়। তাই আপনারা যখনই ট্রাভেল ইন্স্যুরেন্স নেবেন, সমস্ত প্রি এক্সিস্টিং ডিজিজগুলো প্রপারলি মেনশন করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন এবং চেষ্টা করবেন ক্যাশলেস অপশানকে চুজ করার। সুতরাং আপনাদের বলবো, বেড়াতে যাওয়ার আগে, বিদেশ ভ্রমণের আগে এবং সাথে বয়স্ক মানুষ থাকলে চেষ্টা করুন ট্রাভেল ইন্স্যুরেন্স করিয়ে যাওয়ার। সামান্যই একটা টাকা খরচা হবে, কিন্তু বলা যায় না কোথায় কখন বিপদ আসতে পারে, বিপদ কোথায় ঘাপটি মেরে বসে আছে। ট্রিপের আগে সামান্য খরচ করলে বিদেশ বিভুঁয়ে গড ফরবিড যদি কোনো বিপদ আসে, সেই খরচাটাই আপনাদের পাশে থাকবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করুন, বিদেশ যান, সাথে বয়স্ক মানুষ যারা পরিবারের রয়েছেন ডক্টরের পরামর্শ অনুযায়ী তাদেরকেও নিয়ে যান, কিন্তু সাবধানে যান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ।